হ্যালো গাইজ, দিস ইজ স্বাগতম গুহা। ভিডিওটি ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখো। আজকের ভিডিওর মেন টপিক, বল হরি হরি বল টাটা বাই বাই হয়ে গেল পিএসসি সমস্ত অনগোয়িং পরীক্ষা। গত এক মাস ধরে যেটা আমি বলেছিলাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, অনেকের খারাপ লেগেছে শুনতে, অনেকে আমার বিরুদ্ধাচরণ করেছে, অনেকে ইত্যাদি ইত্যাদি নেতিবাচক কথা আমাকে শুনিয়েছে। কিন্তু দিনের শেষে 28 তারিখ পিএসসি অভিযানের ডেপুটেশন মাধ্যমে পিএসসি খোলাখুলি জানিয়ে দিল যে ভাই, আমাদের পরীক্ষা টাটা বাই বাই। কেন টাটা বাই বাই? কেন অনগোয়িং পরীক্ষাকে বন্ধ করতে হচ্ছে এবং আমাদের কি করণীয়, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট এবং এই ভিডিওটায় আমরা একটা কোর্ট কেসের ব্যাপারে বলবো, যেটাই কিন্তু সমস্ত অ্যাসপিরেন্টদের সাপোর্ট অত্যাধিক জরুরি। এবং শুধু অ্যাসপিরেন্ট না, যারা টিচার আছে, যারা এখানে এডুকেশনাল ইনস্টিটিউট চালায়, তারা কিন্তু এখানে বৃহত্তম সাপোর্ট আমাদেরকে করতে পারবে। সেটা ব্যাপারেও আমি খোলাখুলি আলোচনা করব। প্রথমে একটু বলে রাখি আমাদের পিএসসি অভিযানের ফলাফলটা কী। বেসিক্যালি ভাই, সোজা কথা বলবো, শুনতে খারাপ লাগবে, পিএসসি অভিযানের নেট রেজাল্ট 0। এটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা বলতেও কিন্তু কোনো দুঃখ নেই, এটা বলতে কিন্তু কোনো লজ্জা নেই যে নেট রেজাল্ট 0। গত 4টে পিআরবি অভিযানেরও কিন্তু নেট রেজাল্ট 0ই, ঠিক আছে? এটাও কিন্তু আমরা বলতে, এখানে স্বীকার করতে কোনো লজ্জা নেই। কিন্তু তার মানে কি এই যে আমরা কোনো আর অভিযান করব না, আমরা আন্দোলন করব না, এমন কিন্তু না। একদিন হয়তো আমাদের নেট রেজাল্ট 0, দুদিন হয়তো আমাদের নেট রেজাল্ট 0, 10 নম্বর দিনকে কিন্তু হয়তো আমাদের একটা রেজাল্ট আসতে পারে এবং আমাদেরকে একাধিকবার মিডিয়ার সামনে আমাদের বক্তব্যটাকে রাখতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে আমাদের বক্তব্যটার বারেবার প্রচার করতে হবে, একবার দুবার নয় যে 2 মাস 3 মাস পর একটা অভিযান হচ্ছে, লোকে তো এমনি ভুলে যাচ্ছে কি হচ্ছে পিএসসিতে বা পিআরবিতে। এরকম করলে হবে না, মিনিমাম মাসে একবার করে বা 2 মাসে একবার করে একটা বড় আন্দোলন তো করতেই হবে। এবং সরকারের মনের মধ্যে এই ভয়টা ঢুকিয়ে দিতে হবে যে ভাই, নো রিক্রুটমেন্ট নো ভোট। ঠিক আছে, তুমি ওবিসি ভোট ব্যাংক নিয়ে খেলা করছো, খেলো। আমরা হচ্ছে পরীক্ষার্থী ভোট ব্যাংক। আমরা যদি অ্যান্টি গভর্নমেন্টাল ভোটিং করা শুরু করি, তখন তোমার গভর্নমেন্টকে কে টিকিয়ে রাখে, এটা একটা তোমার গভর্নমেন্টের একটা ভাবার বিষয় হয়ে যাবে যে অ্যান্টি গভর্নমেন্টাল ভোটিং যদি এখন পরীক্ষার্থীরা করা শুরু করে। পিএসসি অভিযানে লিটারালি যে ডেপুটেশন গ্রুপ গেছিল, সেই ডেপুটেশন গ্রুপকে হেনস্থা করা হয়েছে। 30-40 জনের মতো পিএসসি স্টাফরা তাদেরকে ঘিরে ধরে হেনস্থা করেছে। তাদের পিএসসির স্টাফদের বক্তব্য, পিএসসিকে চোর কেন বলা হবে? তারা ফুড এসআইকে ভুলে গেছে। ফুড এসআইতে 6টা শিফটে পরীক্ষা হয়েছিল সম্ভবত মার্চ মাসে, ভুলেও গেছি, এতদিন আগেকার ঘটনা। 6টার মধ্যে 6টা শিফটে পেপার লিক হয়। শুধু পেপার লিক ছোটোখাটো না, ব্যাপক পরিমাণের পেপার লিক হয় এবং পিএসসির কাছে তথ্য পৌঁছায়, রিপোর্ট এসে পৌঁছায় যে পেপার লিক হয়েছে। এরপরেও পিএসসি কিন্তু রি এক্সাম করানোর কোনো রকম অ্যাটেম্প্ট মানেনি। উল্টে পিএসসি কিন্তু হাইকোর্টে যে যখন কেস করা হয়েছে, সেই কেসকে কিন্তু পিএসসি এখন অব্দি ডিফেন্স করে চলেছে রি এক্সামের বিরুদ্ধে। এবং অতীতের কথা আমাদের ভুলে যাওয়া উচিত না। একাধিক সময় আমরা দেখেছি অযোগ্য ক্যান্ডিডেটরা পিএসসির মাধ্যমে সিলেকশন পেয়ে র্যাঙ্ক 1 হয়ে গেছে। এখনও প্রশ্ন আছে, সেই ডাব্লিউবিসিএস ক্যান্ডিডেট মিস্টার প্রশান্ত বর্মন, গ্রুপ সি র্যাঙ্ক 1, আরটিআই করে তার নম্বর দেখতে পাওয়া গেছিল, তিনি 200তে 13 পেয়েছিলেন এবং মেন্সেও একদম নেতিবাচক নম্বর পেয়েছিলেন, তবুও সে র্যাঙ্ক 1 কী করে হলো? তারপর সেটা নিয়ে কেস হয়েছিল কি না হয়েছিল সে ব্যাপারে কেউ আর জানে না, কোনো আপডেট কিন্তু আর পাওয়া যায়নি। কিন্তু এই সমস্ত ঘটনা যখন আমাদের চোখের সামনে আসে, তারপরেও পিএসসির কর্মীদের কেন গায়ে লাগছে যে আমরা পিএসসির বিরুদ্ধে কথা বলছি? আমরা কি কোনো পার্টিকুলার লোকের বিরুদ্ধে কথা বলছি যে এই মানুষটা পিএসসির ভিতরে এই মানুষটার বিরুদ্ধে কথা হচ্ছে? কথা বলা হচ্ছে এই পুরো করাপ্ট সিস্টেমের বিরুদ্ধে। করাপ্ট পিএসসির যে কটা করাপ্ট কাজ আছে তার বিরুদ্ধে চোর বলা হয়েছে। সেটা তাদের খুব গায়ে লেগে গেছে এবং ডেপুটেশনের গ্রুপকে হেনস্থা করা হয়েছে। তারা যখন বাইরে বেরিয়েছে, তাদের মুখ মুখ অন্ধকার হয়ে গেছে। কিছু কিছুকে দেখে বোঝা যাচ্ছে, কিছু কিছু ছেলেকে দেখে বোঝা যাচ্ছে ভিজুয়ালি তারা ট্রমাটাইজড। কারণ এভাবে যখন 40 জন মিলে তোমাকে টার্গেট করতে থাকবে, তুমি কি করবে সেখানে বসে থেকে? তাদের তো নিজেদের মনে ভয় চলে আসবে যে ভাই, আমার ক্যারিয়ারের কী হবে এবার? আমার তো টার্গেট হয়ে গেলাম, 40 জন মিলে যখন আমাকে দেখছি। এবং পিএসসিতে ঢোকার সময় অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকতে হয়, তোমার নাম, তোমার রোল নাম্বার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এভরিথিং ইজ অ্যাভেলেবল টু পিএসসি। এবং পিএসসি 40টা এমপ্লয় যখন খেপে গেছে তোমার উপরে, তোমার তো এইটুকু বিন্দুমাত্র ভয় তো থাকবেই যে ভাই, এবার আমার ভবিষ্যতের কী হবে? আমি যে পিএসসিতে ভবিষ্যতে পরীক্ষা দেবো, সেই পরীক্ষা কী হবে? যদিও দেখো লিগালি কোনো কিছু করা পসিবল না তোমার বিরুদ্ধে, কিন্তু লিগালি পিএসসি কতটা লিগালি কাজ করে, দ্যাট ইজ এ কোয়েশ্চেন। পিএসসি কতটা কাজ লিগালি করে? আজকে প্রত্যেক মাসে একটা দুটো করে পিএসসির কাছে কেস রেজিস্টার্ড হয় স্যাটে বা হাইকোর্টে। তো কেউ যদি লিগালি সমস্ত কাজকর্ম করছে ল মেনে, তাহলে এত হাইকোর্টে কেস হচ্ছে কেন? এই হলো পিএসসি অভিযানের ফলাফল এবং পিএসসি অভিযানের দিনের শেষে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হয়েছে। সেই ডিসিশনকে আমি স্যালুট জানাই। যৌথ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেখানে যারা ছিল তাদের তরফ থেকে, এবং আমিও সেখানে ছিলাম, আমার তরফ থেকেও যৌথ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। যৌথ আন্দোলন মানে কি? সমস্ত গ্রুপরা মিলে একসাথে আন্দোলন করবে, পিএসসি, পিআরবি, টেট, এসএসসি, এসএলএসটি ইত্যাদি। আবার ওয়ান সেকেন্ড, সেই একটা সেপ্টেম্বর মাসে আন্দোলন হয়েছিল বঞ্চিত বাংলার বঞ্চিত যুব সমাজ দ্বারা,
প্রচুর ছেলে এসেছিল, প্রচুর গ্রুপ এসেছিল, সেরকমই আবার 1 সেকেন্ড যৌথ আন্দোলন আমাদের আয়োজন করা হচ্ছে। WBKP পরীক্ষার্থী যৌথ মঞ্চ সেখানে থাকবে। WBKPরও একটা আন্দোলন হবে সেটা। পিএসসি দিক থেকে মেন গ্রুপ আসছে অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিয়ন, ওরা আসছে। আমাদের গ্রুপও থাকবে WBPSC অ্যাসপিরেন্ট যৌথ মঞ্চ, আমরাও থাকবো সেখানে। আমাদের গ্রুপে তেমন বেশি কিছু গ্রাউন্ড লেভেল ভলেন্টিয়ার্স নেই, বাট আমরা সামহাউ উই ডু সামথিং অর দ্য আদার উই ডু। ঠিক আছে, আমাদের গ্রুপ একদম কোনো খেলো গ্রুপ না, সামথিং অর দ্য আদার উই ডু। আপাতত একটা সাকসেসফুল কেস আমরা করেছি, আর অনগোয়িং সাকসেসফুল আমাদের কেস চলছে। তো যাই হোক, সামওয়্যার অর দ্য আদার উই আর ডুইং সামথিং অর দ্য আদার। সেই মিটিং, সেই আমাদের যৌথভাবে আন্দোলনটা হচ্ছে, সেটাকে কিন্তু সাকসেসফুল করতেই হবে। কারণ এই মুহূর্তে দিস ইজ এ ম্যাটার অফ ডেসপারেশন। আমাদেরকে দেখাতে হবে যে ভাই আমরা কতটা ডেসপারেট, এই অনগোয়িং পরীক্ষাগুলোকে চালু করার জন্য আমরা কতটা বেশি ডেসপারেট। দেখো, গভর্নমেন্ট চাইছে না যে আমি এখন এই মুহূর্তে টাকা পয়সা খরচা করি, ঠিক আছে? একটা পাতি হিসাব তোমরা করো। WB কনস্টেবলের 12,000 ভ্যাকেন্সি, কেপি কনস্টেবলে ধরো কত ভ্যাকেন্সি ছিল খেয়াল নেই আমার, 3,000 তো হবেই, 15,000 ভ্যাকেন্সি, ঠিক আছে? ধরে নাও পিএসসির যে সমস্ত এগুলো পরীক্ষাগুলো আছে, ঠিক আছে, আর ধরে নাও আরও আরও আমাদের ধরো ওই কত হবে, 10,000 ভ্যাকেন্সি তো হবেই। তাহলে 25,000 ভ্যাকেন্সি আমার আছে, মানে মোটামুটি আমাদের সিডি লেভেলের চাকরি 25,000, যেগুলো অনগোয়িং চলছে। এদেরকে যদি এখন জয়নিং দিয়ে মাসের মাইনা দিয়ে শুরু করি, তাহলে তার কত করে স্যালারি হবে? 25-30 হাজার টাকা করে স্যালারি হবে। তার মানে ভাবো 25,000 ইন্টু 30,000, কত বড় একটা হিউজ নাম্বার, কত বড় একটা অ্যামাউন্টের টাকা, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে প্রত্যেক মাসে খরচা করতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে এখন ভান্ডারের অবস্থা খুবই খারাপ, এই বিভিন্ন রকমের ভাতা দিয়ে দিয়ে তার অবস্থা খুবই টাইট, এবং সামনেই ভোট, আরও হয়তো ভাতা বাড়াতে হবে ভোট পাওয়ার জন্য। এমন অবস্থায় সে চায় না যে রিক্রুটমেন্টগুলো এই মুহূর্তে হোক, ঠিক আছে? তো ভোটের আগে যেই যারা ভাবছিলে ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করে দেবে, এই ভাবনা চিন্তাকে টাটা বাই বাই বলে দাও। কারণ কোনোভাবেই ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করা সম্ভব না। কারণ কবে করবে? দিন তো বেরিয়ে যাচ্ছে। যদি এখন পুলিশের পরীক্ষাগুলো নেওয়া শুরু করে, তবুও কত বছর, মানে কত মাস লেগে যাবে? 8-9 মাস তো লেগেই যাবে কমপ্লিট করতে। পিএসসির পরীক্ষা যেটা এখন শুরু করে, এখনো খাতা চেকিং শুরু হয়নি, ওএমআর চেকিং শুরু হয়নি, ঠিক আছে? এখন ওএমআর চেকিং করবে, মেন্স নেওয়াবে, ভাবো কতজন মেন্সে বসবে, ঠিক আছে? মেন্সের রেজাল্ট বেরোবে, ঠিক আছে? তারপরে টাইপিং টেস্ট আছে, ডিভি আছে, জয়নিং, অনেক বড় লম্বা চলবে, ঠিক আছে? তো আমাদেরকে দেখাতে হবে ভাই আমরা কতটা ডেসপারেট এই ভ্যাকেন্সিটাকে পাওয়ার জন্য। নতুন ভ্যাকেন্সি তো বাদই দাও, নতুন ভ্যাকেন্সি কবে আসবে তো আমাদের ছেলেমেয়েরা তখন ঘোরাঘুরি করবে, যখন নতুন ভ্যাকেন্সি আবার বেরোবে। তো এমন তো অবস্থায় রাস্তায় নামতে হবে, যৌথভাবে সবাইকে রাস্তায় নামতে হবে, এবং একটা ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দিতে হবে আমাদের গভর্নমেন্টকে যে ভাই নো রিক্রুটমেন্ট নো ভোট। এবার আসি পিএসসি কন্টেম্প ম্যাটারে। পিএসসি কন্টেম্প কেন খেয়েছে দেখে নাও। এখানে সবার সামনে আমি একটা ছবি তুলে ধরবো, একটা পোস্ট তুলে ধরবো, দেখে নাও পোস্টটা হচ্ছে আমাদের প্রসূন মৈত্র মহাশয়ের। ইনি একটা কেস চালাচ্ছেন, কেসটার নাম আত্মদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আত্মদ্বীপ হচ্ছে একটা এনজিও। বেসিক্যালি এনাদের কেসের মূল বক্তব্য কি, যে হাইকোর্টে যে ওবিসি কেসের রায় দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ওবিসি এ ওবিসি বি কে বাতিল করা দেওয়া হলো, ঠিক আছে? এবং যে সমস্ত সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, 5 লাখ মতো সার্টিফিকেট, তাদেরকে আর তুমি ফার্দার তুমি রিক্রুটমেন্ট করতে পারবে না, তুমি তাদেরকে নিয়োগ দিতে পারবে না, ইউ ক্যানট অ্যাপয়েন্ট দেম এনি মোর। এনার বক্তব্য যে পিএসসি এখনো অবধি তাদেরকে অ্যাপয়েন্ট করে চলেছে আন্ডার ওবিসি এ, ঠিক আছে? এবং পিএসসি আমরা দেখেছি রিসেন্ট টাইমসে কিন্তু পিএসসি কিন্তু অনেক রেজাল্ট বার করেছে, যেখানে কিন্তু ওবিসি এ ওবিসি বি আলাদা করে দেওয়া ছিল। এনার এটাই বক্তব্য, এবং ইনি করে দিয়েছেন কন্টেম্প ম্যাটার। এর আগেও কিন্তু এনারই কেসে রাজ্যের মুখ্য সচিব, চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মিস্টার মনোজ পান্ত আইএস, ওনাকে কিন্তু ডাকা হয়েছিল হাইকোর্টের আমাদের অবমাননার মামলাতে, কন্টেম্পট অফ কোর্ট, এবং সেখানে গিয়ে উনি কিন্তু স্বীকার করেছে যে ভাই আমাদের তরফ থেকে একটা মিস্টেক হয়ে গেছে এবং ভবিষ্যতে আর হবে না, এটা কিন্তু উনি বলেছিলেন। এবং তারপরে টোটাল অফ 11 থেকে 15 নোটিফিকেশন রিক্রুটমেন্ট অনগোয়িং রিক্রুটমেন্টগুলো কিন্তু একদম পুরোপুরি পজ করে দেওয়া হয়েছে। এরপরে আসছে আগামী 6 মে বেলা 2টোয় এনাদের কেস আবার উঠেছে, এবং সেখানে পিএসসির এগেনস্টে কন্টেম্প করা হয়েছে, এবং এখানে 95 থেকে 99% চান্স পিএসসি কন্টেম্প ম্যাটারে ফেসে যাবে। কারণ ইনি যেই লেভেল কনফিডেন্সে এগোচ্ছেন, যে লেভেলের ইনি নিজেও একজন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, ইনি যেটা বলছেন কনফিডেন্স নিয়ে পিএসসি কন্টেম্প খাবে, মানে আমার ধারণা পিএসসি কন্টেম্প খাবেই খাবে। এবং পিএসসি গিয়ে আমার ধারণা একই জিনিস বলবে, পিএসসিও গিয়ে বলবে সরি আমাদের ভুল হয়ে গেছে, আর হবে না। এবং পিএসসি ঘুমিয়ে পড়বে যতক্ষণ অবধি সুপ্রিম কোর্টে ওবিসি কেস মিটছে। এবং সুপ্রিম কোর্টে ওবিসি কেস কবে মিটবে আমরা কেউ জানি না, একজনই জানি, নবান্নে 14 তলায় বসে থাকা যিনি বসে আছেন, বসে আমাদের রাজ্য চালাচ্ছেন, তিনি একমাত্র জানেন সুপ্রিম কোর্টে ওবিসি কেস কবে মিটবে। এবং আমরা দেখছি বারংবার সেই ওবিসি কেসকে পিছিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের দ্বারা, রাজ্যের অ্যাডভোকেট যাচ্ছে গিয়ে মেনশনিং করে করে কেসটাকে পিছিয়ে দিচ্ছে, ঠিক আছে? আজকে বলছে আমরা কি বলে সার্ভে করছি, ওবিসিকে নিয়ে আমরা সার্ভে করছি, 3 মাস সময় দিন, এরপরে বলবে 6 মাস সময় দিন, এরপরে বলবে 9 মাস সময় দিন, সেই কেস কিন্তু চলতে থাকবে। এবং এই ওবিসি কেস তোমাদের সবাইকে জানিয়ে রাখি 15 বছর আগেকার কেস, 15 বছর ধরে কেসটা চলে জাজমেন্ট এসছে, এরপরেও বছর চলবে কেসটা তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? এবং এটাও জানিয়ে রাখি সুপ্রিম কোর্টে যে ওবিসি কেস চলছে,
তারা কিন্তু হাইকোর্টের ওবিসি জাজমেন্টের উপর স্টে অর্ডার দেয়নি, মানে এখন অবধি হাইকোর্টের ওবিসি জাজমেন্টই অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড, ঠিক আছে। এবং হাইকোর্টের ওবিসি জাজমেন্টে কিন্তু কোথাও লেখা নেই যে তুমি কোনো পরীক্ষা নিতে পারবে না, সেখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে রোস্টার নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করে তাহলে 2010-এর আগে যে রোস্টার ছিল ওবিসি রোস্টার সেটাকে ইনকর্পোরেট করে তুমি রিক্রুটমেন্ট করে নাও, কোনো চাপ নেই, নোবডি ইজ হ্যাভিং এনি প্রবলেম। বাট স্টিল রিক্রুটমেন্ট বডিগুলো চুপচাপ বসে আছে, কোনো রিক্রুটমেন্ট করছে না। এই জন্যই আমরা কন্টেম্প ম্যাটারে গেছি, আমরাও কন্টেম্প করেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এগেনস্টে, স্পেসিফিক্যালি পিআরবির এগেনস্টে আমরা কন্টেম্প করেছিলাম যে হাইকোর্ট যখন ক্লেরিফিকেশন দিয়ে দিয়েছে যে তুমি কিভাবে রিক্রুটমেন্ট করবে, তারপর তুমি কেন রিক্রুটমেন্ট করছো না, এই নিয়ে আমরা কন্টেম্প ফাইল করেছি, পিআরবিকে নিয়ে কন্টেম্প ফাইল করেছিলাম। কবে? আমরা 16 তারিখ, ঠিক আছে, আগের মাসে 16 তারিখ আমরা কন্টেম্প ফাইল করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এখন অবধি আমরা একটা হিয়ারিং পাইনি, ঠিক আছে। এবার আমরা কি করেছি, 1 তারিখ এই মাসের, আগের মাসের 1 তারিখ, পিআরবিটা আগের মাসের, এখন আমরা অলরেডি মে মাসে চলে এসেছি, তাহলে আমাদের মার্চ মাসে পিআরবির কেস ফাইল করা হয়েছিল এবং এপ্রিল মাসের 1 তারিখ পিএসসির আমরা কেস ফাইল করেছিলাম। পিএসসিকেও আমরা কন্টেম্পটের আন্ডারে রেখেছিলাম যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন, 15টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন যে বার করে রেখে দিয়েছে, তার ফুল নোটিফিকেশন কবে আসবে, যেখানে হাইকোর্ট ক্লেরিফিকেশন দিয়ে দিয়েছে যে ভাই আমাদের কোনো প্রবলেম নেই, 2010-এর আগে রোস্টার মেনে তুমি রিক্রুটমেন্ট করো, স্টিল পিএসসি কেন রিক্রুটমেন্ট করছে না, এই জন্য আমরা কন্টেম্প ম্যাটারে ঢুকেছিলাম। কিন্তু দুঃখের বিষয় সেই কেসটার হিয়ারিং এখন অবধি হয়নি। এবং আমরা কোন কেসে ঢুকেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রসূন মৈত্র মহাশয় যিনি কেস করেছেন আত্মদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কেসের নাম্বার হচ্ছে WPA 387 অফ 2024 ইন দ্য স্পেশাল বেঞ্চ অফ অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা এবং অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী। এই বেঞ্চে কিন্তু উনি কেস করেছেন এবং ওই কেসের মধ্যেই আমরা কেস করেছি। কিভাবে কেস করেছি? ওই কেসের মধ্যে আমরা ওখানে ক্যান অ্যাপ্লিকেশন ফাইল করেছি, মানে ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন আইএ ফাইল করেছি। আমাদের ক্যান নাম্বার হচ্ছে 2 ফর দ্য পিআরবি কেস অ্যান্ড আমাদের ক্যান নাম্বার 4 ফর দ্য পিএসসি কেস, ঠিক আছে। তো এমতো অবস্থায় আমরা যে আন্দোলনের পথ বেছে নিয়েছি, সেই আন্দোলনের পথ তো অবভিয়াসলি আমাদের পাশে আছে এবং তার পাশাপাশি আমাদেরকে কিন্তু লিগাল ব্যাটেলটাকেও সাকসেসফুল করতে হবে। 1 তারিখ আমরা খুবই তাড়াহুড়ো করে মাত্র 2 দিনের মধ্যে কেস ফাইল করেছিলাম, একটু সামান্য ফান্ডিং তুলেছিলাম এবং আমাদের গ্রুপের অ্যাডমিন আছে, যারা আমি আছি, জয়িতা আছে ইত্যাদি, আমরা নিজেদের পকেট মানি থেকে কিছু টাকা দিয়ে আমরা কেস ফাইল করে দিয়েছিলাম। বিকজ 2 তারিখেই মামলা হওয়ার কথা ছিল, আমাদের কাছে কিন্তু হাতে সময় ছিল না। বাট আনফর্চুনেটলি 2 তারিখে মামলা হয়নি, সেই মামলা পিছিয়ে এখন মে মাসে 6 তারিখ হচ্ছে। তো আমাদেরকে কি করণীয়? অলরেডি আমরা এখানে ঢুকে গেছি, কেস আমাদের ফাইল করা হয়ে গেছে, একটা স্টেপ 1 আমাদের কমপ্লিট। স্টেপ 2 আমাদের কি, আমরা কাকে দাঁড় করাচ্ছি, কোন অ্যাডভোকেটকে আমরা দাঁড় করাচ্ছি। আপাতত কিন্তু আমরা যা কথা বলেছিলাম, পিএসসি দিক থেকে একজন জুনিয়র অ্যাডভোকেট দাঁড়াচ্ছে, পিআরবির দিক থেকে সিনিয়র অ্যাডভোকেট দাঁড়াচ্ছে এবং পিএসসি দিক থেকে জুনিয়র অ্যাডভোকেট দাঁড়াচ্ছে। কেন? আমাদের কাছে ফান্ডিং তখন বেশি কিছু ছিল না, আমরা খুব স্মল অ্যামাউন্ট অফ ফান্ডিং জোগাড় করে দিয়ে দিয়েছি যে ভাই তুমি যাও গিয়ে কেসটা করো। এই মুহূর্তে আমরা কনফার্ম হয়ে গেছি যে পিএসসির পরীক্ষা বন্ধ। এবার কিন্তু আমাদেরকে বড় করে যুদ্ধে নামতে হবে এবং আমাদেরকে পিএসসির কেসও সিনিয়র অ্যাডভোকেটকেই দাঁড় করাতে হবে। দেখে নাও ডিটেলস, আমি একটু তোমাদের সবার সাথে শেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের টেলিগ্রাম, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে। স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে ফোনে স্ক্যান মারবে, স্ক্যান মারলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখতে পাবে, সেখানে ঢুকে যাও, ঢুকে গিয়ে আলাপ আলোচনা করতে পারো। এবং তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম গ্রুপ। এই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, স্ক্রিনশট নিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও, এখানে আলাপ আলোচনা করা হবে। এবং ফাইনালি আমাদের কিউআর কোড, আমাদের কেসকে সাপোর্ট করতে চাইলে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের পোস্টার এবং আমাদের কিউআর কোড, স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মেরে এখানে আমাদেরকে আপনারা সাপোর্ট করতে পারেন, আর্থিক সাহায্য করতে পারেন। দেখতে পাচ্ছ পিএসসির 11টি ইন্ডিকেটিভ নোটিফিকেশনকে পূর্ণ প্রকাশ করার জন্য এবং অনগোয়িং পরীক্ষাগুলোর সংরক্ষণে, এই পার্টটা এখন ইম্পর্টেন্ট। অনগোয়িং পরীক্ষাগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো যে স্যার অনগোয়িং পরীক্ষাগুলোকে যেন চালিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবং যদি কিছু চেঞ্জ করতে হয় তাহলে যেন 1 মাস 2 মাস টাইম লিমিট দিয়ে দেওয়া হয় কমিশনকে, যে ভাই 1 মাস 2 মাস টাইম লিমিট নাও, নিয়ে তুমি রোস্টার পয়েন্ট চেঞ্জ করো, করে অনগোয়িংগুলোকে আবার চালু করে দাও, ঠিক আছে। দেখো দুটো কিউআর কোড দেখতে পাচ্ছ, ডান দিকের কিউআর কোড আমার নামে কিউআর কোড আছে, প্রাইমারি কিউআর কোড এটা এখানে স্ক্যান করো। অনেক সময় পেমেন্ট বন্ধ হয়ে যায় একসাথে অনেকগুলো পেমেন্ট ঢুকে গেলে, আর অনেকে আবার বিভিন্ন বিরোধী পক্ষের লোকেরা আছে যারা 1 টাকা 2 টাকা করে এত পেমেন্ট করে আমাদের কিউআর কোডগুলোকে বন্ধ করে দেয়, ঠিক আছে। ব্যাকআপ কিউআর কোড বাদিকে আছে আমাদের জয়িতার কিউআর কোড, এখানেও পেমেন্ট করতে পারো। এবং ভেরি ইম্পর্টেন্ট, এই ভিডিওটিকে এবং আমার এইটুকু বার্তাকে, এই আমাদের পিএসসি যে ওবিসি কেস যে ম্যাটারটাকে সাপোর্ট করার জন্য সমস্ত স্যারদের কাছে ছড়িয়ে দাও। অ্যাটলিস্ট আমার এইটুকু বার্তাকে, যে আমরা কিন্তু হাইকোর্টেও কিন্তু পিএসসি ম্যাটারটাকে নিয়ে ফাইট করছি, শুধুমাত্র রাস্তায় ফাইট তো চলতে থাকবে, হাইকোর্টেও আমরা ফাইট করছি। তারা যদি সাপোর্ট করতে চায়, তারা যদি ইচ্ছুক হয় সাপোর্ট করতে, তারা যেন এই কেসকে সাপোর্ট করে। এই গ্রুপে তারা জয়েন করতে পারে, জয়েন করে প্রশ্ন করতে পারে, আমি তাদের সাথে ডাইরেক্টলি কথা বলতে ইন্টারেস্টেড, তাদের সাথে ডাইরেক্টলি আমি মিটিংয়েও বসতে ইন্টারেস্টেড, যে কীভাবে আমরা এই পিএসসির কেসটাকে আরও জোরালো করতে পারি। আমরা জুনিয়র অ্যাডভোকেটকে দাঁড় করিয়েছি, কিন্তু এমতো অবস্থা আমার মনে হচ্ছে পিএসসি যখন হাত তুলে নিয়েছে, এবং আমাদের পিএসসির যে আমাদের নীলাদ্রি বাবু আছেন, উনিও কিন্তু হাত তুলে নিয়েছেন, উনিও কিন্তু জানিয়ে দিয়েছেন যে লেট হবে, ডিলে হবে, কবে হবে উনিও বলতে পারছেন না। মানে এখান থেকে একটা জিনিস শিওর বোঝা যাচ্ছে যে পিএসসি হাত তুলে নিয়েছে।
এমত অবস্থায় আমাদেরকে কিন্তু সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাতে হবেই। হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেটের কিন্তু ফিস কিন্তু ইজ ভেরি হাই, ভেরি হাই। আমরা পিআরবি কেসটাকে চালাচ্ছি, আমরা জানি কতটা হাই ফিস হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেটের। এবং আমরা চাই যে পিএসসিতেও আমরা একজন ভালো অ্যাডভোকেটকে দাঁড় করাই, যার কথার দাম অনেকটা বেশি, যার কথা, যে একটা কথা বললে গুরুত্ব সহকারে সেই কথাটাকে জাস্টিস শুনবেন। এমন না যে কেউ কিছু বললো, জাস্টিস বললো না না এসব হবে না। এমন কাউকে আমরা দাঁড় করাবো যে বলবে হবে তো মানে হবেই, জাস্টিস বলবে ও বাবা এ বলছে মানে তো হবেই, ঠিক আছে? কারণ ওখানে সিনিয়র অ্যাডভোকেট এমন এমন আছে না, মানে আমাদের অপোনেন্ট পার্টিতে ধরুন গভর্নমেন্টের দিক থেকে দাঁড়াবে এজিপি, আমাদের গভর্নমেন্টের হাইয়েস্ট অ্যাডভোকেট দাঁড়াবে, ঠিক আছে? বা অপোনেন্ট পার্টিতে ধরুন কেউ বড় বড় কেউ দাঁড়িয়ে গেল, তো আমাদেরকেও বড় কাউকেই দাঁড় করাতে হবে যার কথাবার্তার গুরুত্ব তেমনই হবে। আর্থিক সাহায্য করুন। আমাদের কাছে এই মুহূর্তে যা ফান্ড আছে আমরা কালেক্ট করেছিলাম, একটা দুটো হিয়ারিং হয়তো আমরা সার্ভাইভ করে নেব, কিন্তু হয়তো আমরা সিনিয়র অ্যাডভোকেটকে দাঁড় করাতে পারবো না। ফান্ড যদি আমাদের 3 থেকে 5 টাইমস ওঠে, মোটামুটি একটা ফান্ডিং এর টার্গেট আমাদেরকে, যদি জোরালো কেস আমরা করতে চলেছি, ফান্ডিং এর টার্গেট তো ভাই আমাদের 50,000 আর অ্যাবভ ফান্ডিং এর টার্গেট রাখতেই হবে, ঠিক আছে? এখন বড় বড় এমন অ্যাডভোকেট আছেন, যেমন মিস্টার প্রতীক ধর, ওনাকে যদি আমরা দাঁড় করাতে পারি, ওনার একটা কথার গুরুত্ব অনেক হাই, কিন্তু ওনার ফিজ হচ্ছে 25-30 হাজার টাকা বা তারও বেশি, ঠিক আছে? আরো বড় বড় আমাদের অ্যাডভোকেট আছেন, মিস্টার একরামুল বারি, ওনাকে যদি এখন দাঁড় করাতে যায় ওনার ফিজও হাই। আমাদের টার্গেটে অনেক বড় বড় অ্যাডভোকেট আছে, আমাদের অনেকের সাথে পরিচিতিও আছে, আমরা চাই যে তারাই এই কেসগুলোকে ফাইট করুক। বাট ফান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাই। আমি তো আমার আর বাড়ির জিনিসপত্র বিক্রি করে কেসে ঢুকতে পারবো না, সবাইকে এখানে এসে ফান্ডিংটা করতে হবে। স্টুডেন্টরাও ফান্ডিং করতে পারেন, স্টুডেন্টরাই ম্যাক্সিমাম ফান্ডিং করেন। এবং আমার এই মেসেজটাকে কাইন্ডলি টিচারদের কাছে পৌঁছে দিন, কারণ টিচাররা যে সমস্ত ইনস্টিটিউট থেকে বিলং করে না, তাদের কাছে ভাই, তাদের কাছে কোটি টাকার বিজনেস করে তারা, তারা চাইলেই এরকম কেস তারা নিজেরা করতে পারে, ঠিক আছে? নিট স্ক্যামের টাইমে দেখেছিল, নিট স্ক্যামের টাইমে কি হয়েছিল? সমস্ত বড় বড় ইনস্টিটিউট, ফিজিক্সওয়ালা, আমাদের অ্যালেন ব্রেন্স এবং ইত্যাদি ইত্যাদি, সবাই নিজেদের এক অ্যাডভোকেট দাঁড় করিয়ে দিয়েছে এক্সাম এক্সাম করানোর জন্য, সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে দিয়েছে। আবার মানে এমন এমন বড় বড়, মানে কি বলবো, দাগি অ্যাডভোকেট দাঁড় করিয়েছে, জয়শঙ্কর, এই সমস্ত অ্যাডভোকেটকে দাঁড় করিয়েছিল তারা। তো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন ইনস্টিটিউটটা পিছিয়ে আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউটটা কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না ওবিসি কেসকে চ্যালেঞ্জ করার জন্য? আজকে সমস্ত বড় বড় ইনস্টিটিউট তারা যদি 5-6 হাজার টাকা করে ফান্ডিং করে, সুপ্রিম কোর্টে কেস দাঁড় করে দেওয়া যায় যে ওবিসি কেসকে জলদি মেটাও ভাই, আমাদের পরীক্ষাগুলো হচ্ছে না। কিন্তু ইনস্টিটিউটরা আজকে শুধুমাত্র ব্যবসায় বসেছেন, ছাত্রদের পরীক্ষা হোক কি না হোক তাদের ব্যবসা কিন্তু চলতে থাকবে। এই ভিডিওটা তাদের সবার কাছে পৌঁছে দাও যে ভাই এই কেসটা ইম্পর্টেন্ট। রাস্তায় আন্দোলন তো আমরা করবোই, আমি আন্দোলনের বিরুদ্ধে কথা বলছি না, আমি সবসময় আন্দোলনের ফলে থাকি। আমার চ্যানেল যারা ফলো করো দেখবে গত 1-1.5 বছরে মোটামুটি মোটামুটি প্রায় 20 থেকে 25টা ডেপুটেশন, প্রায় 10 থেকে 12টা আন্দোলন এবং প্রায় 3 থেকে 4টে কেস, হাইকোর্টের কেসের সাথে আমি জড়িত। তো মোটামুটি ফুল ফ্লেজেড এখানে কাজকর্ম করছি অ্যালং উইথ মাই ওন প্রিপারেশন। নিজের প্রিপারেশনও কিন্তু আমি চালিয়ে চলেছি। অনেক পরীক্ষা আমি টায়ার 1 ক্লিয়ার করেছি, টায়ার 2 ক্লিয়ার করেছি। রিসেন্ট একটা পরীক্ষা ছিল সুপ্রিম কোর্টের জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, সেই পরীক্ষায় আউট অফ 125 আই হ্যাভ স্কোর্ড 108। আমি জাস্ট একটা জিনিস বলছি যে ভাই, আমি একজন কোনো খেলো অ্যাসপিরেন্ট না, আমি মোটামুটি পড়াশোনাও ঠিকঠাকভাবে চালাই এবং মোটামুটি আমার মাথায় বুদ্ধি আছে এবং আমার মধ্যে জ্ঞান আছে যে আমি যেটা বলছি, যেটা করছি সেটাকে ভরসা করতে পারো। আমি আমার এই কেন আমি বলছি আমি কতটা ভালো অ্যাসপিরেন্ট, তাই এটাই বলছি কারণ অনেকে বিশ্বাস করতে চায় না। একটা অ্যাসপিরেন্ট এসে বড় বড় লিগাল টার্ম বলে দিচ্ছে, কোর্টের কন্টেন্ট ম্যাটার নিয়ে কথা বলছে, ইন্ডিকেটিভ কোর্টে কি হবে না হবে, ডিভিশন বেঞ্চ, এত বড় বড় জিনিস নিয়ে কথা বলছে। আমি এটাই বলছি, আমি কথা বলছি কারণ আমি জানি এগুলো আমি বুঝি এবং এগুলো নিয়ে কাজ করেছি, এই জন্য আমি এই কথাগুলো বলতে পারছি। যারা যারা আমাকে সাপোর্ট করতে চাইছো নিশ্চয়ই করো, আমাকে সাপোর্ট করতে হবে না, আমি যে কাউকে সাপোর্ট করো, কিন্তু দেখে নাও যে তারা ঠিক কাজ করছে কিনা। এই ম্যাটারের বিরুদ্ধে অনেকে অনেক কিছু বলেছে। প্রায় 1 মাস আগে আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম যে পিএসসি পরীক্ষা বন্ধ হতে চলেছে, তখন ভাই লোকের মধ্যে কানাকানি পড়ে গেছে, হে বাবা কি হচ্ছে না হচ্ছে, ও বাবা কি হবে না হবে। আমি 1 মাস আগেই কিন্তু বলেছিলাম যে পিএসসি পরীক্ষা বন্ধ হবে। তখন বিভিন্ন লোক আমার বিরুদ্ধে বিভিন্ন কথা বলে, লোকে মানে এমন এমন একজন স্বনামধন্য ইউটিউবার, তিনি তার নিজের গ্রুপে আমার বিরুদ্ধে এমন প্রচার করে দিলেন যে আমি যাচ্ছি পিএসসি পরীক্ষা বন্ধ করতে, আমি ডেপুটেশন দিয়ে পিএসসি পরীক্ষা বন্ধ করে দেবো, ঠিক আছে? সে তার গ্রুপে এই সমস্ত ভুলভাল জিনিস ছড়িয়ে দিয়েছে। হাসি পায়। একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। আগের দিন পিএসসি অভিযানে লাস্টে সবাই মিলে আলোচনা করছে যে ফলাফল কি হলো এবং আগামী দিনের কি হলো। সবাই একটু করে কথা বলছে, ঠিক আছে? সেই স্বনামধন্য ইউটিউবার সেখানে ছিল, সেও ভিডিও করছিল, ভিডিও করে সে এটাকে মানে পোস্ট করবে যে আমাদের কি ফলাফল কি হলো, সবাই নিয়ে নিজেদের বক্তব্য রাখছে। উনি কিন্তু ভিডিও করেছেন। যখন আমার কাছে মাইক এলো, আমি যখন কিছু বললাম, বেশিক্ষণ কথা বলিনি, আমি একটুখানি জিনিসই বলেছিলাম, ইন্ডিকেটিভ নিয়ে কথা বলেছিলাম। তখন তিনি ক্যামেরাটা ঘুরিয়ে গাছপালা দেখাচ্ছেন, তখন তিনি প্রকৃতি প্রেমিক বলাই হয়ে গেছেন, মানে তিনি দেখাবেন না আমার পার্টটুকু। মানে এরকম অন্ধ ঘৃণা তার আছে আমার প্রতি, দেখে হাসি পায়, খারাপ লাগে না, খারাপ আগে লাগতো, এখন হাসি পায় যে ভাই যে ছেলেটা কাজ করছে ঠিকঠাক তাকে তুমি সাপোর্ট করো, তোমার ব্যাপার। সাপোর্ট না করে উল্টে তুমি অন্ধ ঘৃণা করছো, তার বিরুদ্ধে ভুলভাল কথা ছড়াচ্ছ, এ দেখে তো সত্যিই হাসি পায়। তার নাম নেবো না আমি, অবভিয়াসলি আমি অতটা বোকা না, সেও কাজ করছে, সে ওই কমিউনিটির জন্য অনেক কিছু করেছে, কোনোদিনই আমি সেটাকে ভুলে যাবো না যে সেও এখানে কাজ করছে।
কিন্তু হ্যাঁ, তার আমার বিরুদ্ধে যে অন্ধ ঘৃণা, তার কারণ তো আমি প্রথমত জানি না। কিন্তু চলো ভাই, অন্ধ ঘৃণা আছে তো আছে, কি করা যাবে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবার কাছে হাত জোর করে অনুরোধ, কেসের রাস্তায় আসুন। আমি কোনোদিনই বলছি না যে আন্দোলনের বিরুদ্ধে যান, আন্দোলন করবেন না। কিন্তু দেখো ভাই, আন্দোলনের জায়গায় কেসের মানে কেস আমরা যেখানে করি, যে বড় বড় জাস্টিস আয়াশেখর মান্থা, তপব্রত চক্রবর্তী, এরা না বুকটা এতটা চওড়া, ঠিক আছে? এরা গভর্নমেন্টের বিরুদ্ধে 2-3টে জাজমেন্ট লিখে দিতে পারে, ঠিক আছে? আর এবং এরা জাজমেন্ট লিখে দিলে গভর্নমেন্টকে সেটা মানতে হবে, গভর্নমেন্ট বাধ্য সেটা মানতে। গভর্নমেন্ট বাইপাস করবে, এদিক ওদিক করে বাইপাস করার চেষ্টা করবে, কিন্তু দিনের শেষে গভর্নমেন্ট কিন্তু বাধ্য যে একটা জাস্টিসের অর্ডারকে সে মেনে চলবে। তো ভাই, আমরা আন্দোলন করে আমরা আমাদের পেশি শক্তি দেখাবো, আন্দোলনের পেশি শক্তি দেখাবো। কিন্তু আমরা যদি একটা প্রপার কেস করতে পারি ঠিকঠাক, এবং জাস্টিস যদি লিখে দেয় যে ভাই 3 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নাও বা রোস্টার চেঞ্জ করো 2 মাসের মধ্যে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক বড় জয় হবে। আজকে কিন্তু জুডিশিয়ারির রাস্তা কিন্তু সবসময় সঠিক রাস্তা। জুডিশিয়ারির পাওয়ার তোমরা বুঝতেই পারছো, এই যে ওবিসি জটিলতা জুডিশিয়ারি থেকেই শুরু হয়েছে। এই যে 26,000 জনের চাকরি চলে গেছে, জুডিশিয়ারির জন্যই চাকরি চলে গেছে। জুডিশিয়ারি কিন্তু কাজ অনেক চওড়া, এটা এই জিনিসটা মাথায় রাখবে। চলো, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক বড় ভিডিও হলো, কিন্তু আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। যদি যারা শেষ অবধি দেখছো তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আবার রিকোয়েস্ট করবো সমস্ত জায়গায় ভিডিওটাকে ছড়িয়ে দাও, স্পেশালি স্যারদের কাছে ছড়িয়ে দাও, যে এই কেসে যদি তারা সাপোর্ট করতে চায়, নিশ্চয়ই তারা যেন এই গ্রুপে জয়েন করে আমার সাথে কথা বলে। আমি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে আমরা কেসটাকে কীভাবে মুভ করছি, কী কী আমাদের পয়েন্ট, কী কী আমরা ঢাল তরোয়াল নিয়ে যাচ্ছি, কোন কোন অ্যাডভোকেট আমরা দাঁড় করাচ্ছি কাদেরকে, এবং ফান্ডিং বেশি হলে আমরা কাদেরকে দাঁড় করাতে পারি। ঠিক আছে, আমাদের লিস্টে কিন্তু বড় বড় অ্যাডভোকেট আমাদের লিস্টে আছে, কিন্তু ফান্ডিং যদি ভাই প্রপার থাকে, আমরা বড় অ্যাডভোকেটকে দাঁড় করাতে পারবো, এলস উই ক্যানট। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।